আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। একই সময় বাংলাতে নিনিতা সোফায় বসে বসে আধঘুম হয়ে আছে। সীমান্ত দরজার সামনে দাঁড়িয়ে রইল। পিছনে ঘুরে দেখলো নিনিতা ঘুমে ঢুলু ঢুলু অবস্থায় ঢুলছে। তাই সীমান্ত ঠান্ডা গলায় এসে বলল, ভেতরে গিয়ে শুয়ে পড়ো, এখানে এভাবে বসে থেকে আর কোনো লাভ নেই। ঝুলতে থাকা নিনিতা কথা শুনে চোখ টেনে চাইল। ঘুম চোখে সীমান্তকে দেখে মনে মনে বলল, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, মারিসাকে নিয়ে ব্যস্ত থাকুন। এসে ভেবে সোফা থেকে উঠতে গেলে ঘুম চোখে হোঁচট খায়। সীমান্ত দ্রুত ওর হাতটা ধরে ফেলে। আস্তে দেখে ও হাতটা ছাড়ি নিয়ে ঘুম চোখে নিজের চুল সরিয়ে বলে, আমি ঘুমোতে যাচ্ছি, আপনি সারা রাত দাঁড়িয়ে থাকুন। যদি মারিসা ফেরত আসলো, আমার মাথার চিন্তাও আপনাকে দিয়ে যায়। আপনার তো অনেক চিন্তা ওকে নিয়ে, আমার চেয়েও বেশি। বলে কোনো মতে হাঁটতে হাঁটতে চলে যায়। সীমান্ত একটু অবাক হয়ে ভোর কুচকে চেয়ে থাকে। নিতার সারা শরীর ব্যথা করছে। ঘুমো ঘুমো চোখে নিজের বিছানাতে গা এলিয়ে দেয়। এদিকে মারিসার ফোনে কয়েকবার কল এসে তা কেটে যাচ্ছে। নিজের শরীরের অস্বস্তিতে সেদিকে ভ্রুক্ষেপ দেওয়ার মতো শক্তিও নিনিতা পায় না। স্যার ফোন করছিল, বলেছে কালকের মধ্যে ব্যাক করতে, কারণ উত্তরাঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের একটা লাস্ট রাউন্ড দিতে হবে। হ্যাঁ, শেষ করি কালই ফেরত যাব। এখন সবাই যার যার ঘরে। এখন ডাকলে রৌদ্র মার্সিকাকে না দেখলে বাকিদের ডাউট হতে পারে। আমরা বরং ওদেরকে কাল সকালে জানাবো। রৌদ্র আর মারিসার নামটা উল্লেখ করতে সীমান্ত মুখটাকে শক্ত করে ধপ করে সোফায় বসে পড়ে। হাঁটুর উপর দুহাত শক্ত করে মুঠ করে। টি শার্ট পরে থাকার দরুন শক্ত হাতের মাসেলসগুলো ফুলে উঠেছে। মনে হচ্ছিল এক খুশিতে যে কাউকে বসিয়ে দেবে। ও প্রিন্সকে বলে, এসবের কোনো মানে হয়? আজ তো একটা ছেলে এতটা ইরেসপন্সিবলের মতো কাজ কি করে করলো? খুব তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গিরি দেখাচ্ছিল। এত জ্ঞান বিজ্ঞান কোথায় গেল? কোন কথা থেকে কোথায় চলে গেলে? প্রিন্সের ঠিক কোন কথাতে সীমান্ত আচমকা এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটা প্রিন্সের মাথায় খেলে না। ও বিহ্বল দৃষ্টিতে সোফায় বসে ওর দিকে তাকিয়ে থাকে। দেখ ডিসোজা, তুই খুব ভালোভাবে বুঝতে পারছিস কার কথা বলছি। বলে সীমান্ত উঠে দাঁড়ায়। এলোমেলো চুলগুলো চোখ পর্যন্ত পড়ে আছে। সীমান্ত হাত দিয়ে চুলগুলোকে পিছন দিকে ঠেলে দেয়। সীমান্ত ওকে উপনামে ডাকার ব্যাপারের গুরুত্ব বুঝে প্রিন্স বলে, ওরা ফোন তো করেছে, কেন এত হাঁপাচ্ছিস তাহলে ব্যাপারটা নিয়ে? ফোন না নিয়ে যাওয়াটা ঠিক কিসের মধ্যে পড়ে? আচ্ছা, তুই ঠিক কার কথা বলছিস? মারিসও কিন্তু ফোনটা রেখে গেছে। অবশ্যই তেমন কোনো কারণ ছিল। আর যদি রৌদ্রের ব্যাপারে বলিস, আমি ওকে যখন ডাকতে গিয়েছিলাম ও কিন্তু বেশ টায়ার্ড ছিল আর ঘুমাচ্ছিল। আমি ওকে যথেষ্ট তাড়া দিয়েছিলাম বের হবার জন্য। হয়তো ঘুমের ঘরে ভুলে গেছে, কিন্তু মারিসা কেন রেখে গেল? আমি জানি, ও তোর খুব ভালো বন্ধু। দেখ ভাই, ব্যাপারটা বন্ধুত্বের না। রৌদ্রকে আমি খুব ভালো করে জানি, ও কখনই ইচ্ছে করে এমনটা করবে না। ডিসোজা, আমি কিন্তু ওদের দুজনেরই কথা বলছি। কিন্তু রৌদ্র তো বড়, ম্যাচিউর। মারিসার কথা না হয় বাদই দিলাম, ওর উচিত ছিল না ফিরে আসার চেষ্টা করা। ওরা কথা বলতেই প্রচন্ড বৃষ্টির ঝটকায় মূল দরজা খোলা থাকায় ভিতরে বৃষ্টির পানি আসছিল। এলো পাথারি বাতাসে ঘরের ভেলভেটের পর্দাগুলো উঠছিল আর সাথে আকাশ ফেটে ঝলকানি দিচ্ছিল। ওরা দুজনেই দরজার দিকে তাকিয়ে থাকে। একটু শান্ত হয়ে প্রিন্স বলে, দেখতেই তো পাচ্ছিস অবস্থা। এই অবস্থায় কি করে ব্যাক কর তোরা? আর আমি কখনো তোকে কারোর জন্য এতটা কনসার্ন হতে দেখিনি। এর আগেও আমরা অনেক কাজ করেছি, টিম লিডারও ছিলাম, অনেক দায়িত্ব ছিল আমাদের। তুই এক্স্যাক্টলি কাকে নিয়ে ভাবছিস বলতো? অবশ্যই রৌদ্রচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে ভাবছি না, বুঝতেই পারছিস। সীমান্ত রেগে গেলে ক্রিটিক্স করে কথা বলাটা নতুন কিছু না প্রিন্সের কাছে। প্রিন্স চোখ ঘুরিয়ে তাকায় ওর কথা শুনে। সীমান্ত বলে, ও তো একটা মেয়ে, এমন একটা অবস্থায় বাইরে, আর আমি কিছুই করতে পারছি না। অ্যান্ড ইউ ওয়ান্ট মি টু বি কাম? আর ইউ সিরিয়াস ডিসোজা? ও তো একা নেই, রৌদ্র তো আছে ওর সাথে। ওর কথাই সীমান্ত বাইরে আসতে পড়া বৃষ্টির দিকে তাকিয়ে পিড়পিড় করে বলে, চিন্তাটা তো সেখানে ডিসোজা, তোকে কি করে বোঝাবো? বাই দ্য ওয়ে, স্যার অনেকবার কল করেছিল তোর ফোনে। হঠাৎ? ধরতে তো পারিনি, ব্যাক করতে চেয়েছিলাম, কিন্তু নেটওয়ার্কের যে অবস্থা, মে গড ব্যালেন্স দ্য নেটওয়ার্ক। চল এবার ভেতরে যাই। তুই যা। স্ত্রীর গলায় বলে সীমান্ত সোফায় বসে দু আঙ্গুলের ঠোঁটের উপর আর নিচের ঘাম মোছে। এরপর চিন্তিত ভঙ্গিতে ঠোঁটের সাথে হাতের আঙ্গুল উল্টো করে চেপে ধরে বসে থাকে। ভদ্র মহিলা মাসা পিঠ হাতাতে হাতাতে বলল,
ঠিক আছো এখন? ঠিক আছে। আচ্ছা, খাও এখন। মারিশা খেতে লাগলো। এর মধ্যে মারিশাকে অবাক করে দিয়ে রৌদ্র ওনাকে বলল, আপনি কিছু একটা বলছিলেন? যেই ছেলে কথায় কথায় বলে আই ডোন্ট লাইক টু মাচ টক, সে কিনা একজন অপরিচিত মানুষকে কথা বলার কথা মনে করিয়ে দিচ্ছে। মারিশা অবাক হয়ে ভাবতে লাগলো। রৌদ্রের কথাই উনি আবার বলতে লাগলেন, না, বলছিলাম যে তোমরা কোনো বাচ্চার চিন্তা করছো কি না। আন্টি, আপনার রান্নাটা খুব ভালো হয়েছে। পেট ভরে খাও। আচ্ছা, কিছু মনে করো না আমি এভাবে জিজ্ঞেস করাই। তোমরা তো আমার ছেলে মেয়ের বয়সেই, তাই জিজ্ঞেস করলাম। মারিশা কিছু বলার আগে ওকে অবাক করে দিয়ে রৌদ্র বলল, না, মনে করার কি আছে, আপনি সিনিয়র পার্সন বলতেই পারেন, কি তাই না? রৌদ্রকে তাকাতে দেখে মারিশা একটু জোর করে হেসে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, না, মানে আপনি বললেন না মাত্র 2.5 মাস, এর মধ্যে আর কি ভাববো? তাতে কি, এখন থেকেই ভাবা উচিত তোমাদের। আজকালের ছেলে মেয়েরা তো এসব নিয়ে ভাবতেই চায় না। ঠিকই বলেছেন, আমিও তো বলি এখন থেকেই ভাবার কথা। একটা বিকৃত চাহনি দিয়ে রৌদ্র আবারও মারিশার দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার কোনো অসুবিধা নেই, তবে ও এসব নিয়ে প্ল্যান করতে চায় না। কি বলছে ওই সব? ও কি আদৌ জানে কি বলছে? সে কি মেয়ে, তোমার বরটা তো কত ভালো, দেখলেই বোঝা যায়। তুমি কেন ওর কথা শোনো না? রৌদ্র মারিশার দিকে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি নিয়ে পুরোটা সময় চেয়ে রইল। মারিশা বুঝতে পারল এটা শুধু প্রতিশোধ। এতক্ষণ ও ওকে নিয়ে মজা করেছে, তাই ও এমন ওকে এতটা লজ্জায় ফেলছে। ও আসলে আমার কোনো কথাই শোনে না। এ কেমন কথা? এত ভালো একটা বর আর ওর কথা শোনো না? শোনো, আমি বলি, তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে। দেখো, তোমাদের খুব সুন্দর একটা বাচ্চা হবে। মারিশার লজ্জায় কোনো মতে হেসে ওনার কথাতে সায় দিচ্ছিল আর মনে মনে বলে, ভালো না ছাই, কিভাবে মানুষের সামনে নিজে ভালো সেজে আমাকে ভিলেন বানানো যায়? এটা কি আবার ভালো? ওর এই অবস্থা দেখে রৌদ্র বেশ মজা নেওয়ার ভঙ্গিমায় তাকিয়ে থাকে। এর মধ্যে রৌদ্র আসতে বলে, আমি উঠছি, খাওয়া শেষ। বলেই ও চলে যায়। আর এদিকে উনি নানান কথা বলতে লাগলো। ও তো খুব ভালো ছেলে, ওর সব কথা মেনে চলবে। স্বামী বাচ্চা নিতে চাইলে না করতে নেই, তাহলে ভালোবাসা কমে যায়। রৌদ্র যেতে যেতে এগুলো শুনতে পেল। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও এসব কথা মারিশাকে শুনতে হয়। আর ওর আগে গজগজ করতে করতে মনে সব গালি দিয়ে ওর বংশ উদ্ধার করতে থাকে। খাওয়া শেষে মারিশা উপরে যায়। গিয়ে দেখে রৌদ্র জানালার বাইরে হাত বাড়িয়ে হাত ভিজাচ্ছে। মারিশা একটু অবাক হয়ে কাছে গিয়ে বলল, কি করছো তুমি? তোমার এত ঠান্ডা আর তুমি এভাবে হাত পানিতে দিয়ে রেখেছো কেন? নিচে থেকে ধুয়ে আসোনি? এমনি। মানে? তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। মারিশা হাতটা ধরে ভিতরে আনতে গেলে রৌদ্র ব্যথায় হাত সরিয়ে নেয়। কি হয়েছে হাতে? কিছু না। বলেই তোয়ালে দিয়ে হাত মুছতে গেলে মারিশা আবারও জোর করে হাতের আঙ্গুল ধরে। ব্যথা আঙ্গুলে চাপ লাগে। রৌদ্র জোরে ওর নাম ধরে ডেকে ওঠে। মারিসা। এই প্রথমবার রৌদ্রের মুখে মারিশা নিজের নাম শুনতে পাই। এতদিনের পরিচয়ে রৌদ্রকে কখনোই মারিশা নিজের নাম ডাকতে শোনেনি। এভাবে জোরে ডাকায় ও চমকে রৌদ্রের মুখের দিকে তাকায়, কিন্তু হাত না ছেড়ে মারিশা ওর হাত মেলতেই দেখে মাঝে 3টি আঙ্গুলই লাল হয়ে ফুলে আছে। কি করে হলো? ঘরে ঠিক করার সময়। মারিশা কিছু না বলে নিচে চলে গেল। কয়েক মিনিট পর ফিরে এসে একটা স্যাভলন ক্রিম দিয়ে বলল, এটা লাগিয়ে নাও। দরকার নেই। কেন দরকার নেই? কেন এমন করছো? কেন এত রাগ করে আছো আমার উপর? বলতে বলতে জানালার কাছে দাঁড়িয়ে থাকা রৌদ্রের অনেক কাছাকাছি চলে আসে মারিশা। মানে আমি আগেই বলেছি আমার কারো উপর কোনো রাগ নেই, তুমি অতিরিক্ত ভাবছো। আমি খাবার সময়ই দেখেছি তুমি ঠিক করে খাচ্ছ না। আমি ভেবেছিলাম হয়তো খাবার ভালো লাগেনি, আসলে হাতে ব্যথার জন্য খেতে পারোনি, তাই না? রৌদ্র কিছুটা চমকে তাকায়। ও এতটাও আশা করেনি। বাইরে আবারও ঝুম বৃষ্টি নামতে শুরু করেছে। হঠাৎ জানালার বাতাসে বাড়ির দাওয়াতে প্রচণ্ড শব্দ হয় আর মারিশা চমকে ওঠে। রৌদ্র সরে এসে বিছানায় বসে। মারিশা হতাশ মুখে ক্রিমটা ওর পাশে রেখে বলে, এটা লাগিয়ে নিও, আমি নিচে ঘুমাবো, তুমি এখানেই ঘুমাও, আশা করি অসুবিধা হবে না। কিন্তু তুমি নিচে ঘুমোলে উনি সন্দেহ করবে, কারণ উনি জানেন আমরা ম্যারিড। আমি বলবো আমাদের ঝগড়া হয়েছে। আর সেটা কি নিয়ে? বাচ্চা নিয়ে? তখন তুমি এভাবে রিভেঞ্জ না নিলেও পারতে। এটা তো রিভেঞ্জ না, দিস ইজ পানিশমেন্ট, আমাকে টিজ করার জন্য। তুমি না করলে আমিও করতাম না, সিম্পল।
আমি তো এতটা সিরিয়াস হয়ে কিছু বলিনি। রৌদ্র বিছানা ছেড়ে ওর দিকে উঠে এগিয়ে যায়। ওকে এগুতে দেখে মারিসা পিছিয়ে যেতে থাকে আর ঘরের দেওয়ালে ওর পিঠ ঠেকে যায়। রৌদ্র 2 হাত দেওয়ালে ঠেকিয়ে মারিসাকে নিজের মাঝে আটকে ফেলে। একদম মারিসার কানের কাছে এসে নিচু হয়ে গম্ভীর স্বরে বলে, বাট আই ডোন্ট মাইন্ড টু বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট ইউ লিটল অ্যান্ড। তুমি কি চাও আমি সিরিয়াস হই? ইফ ইউ ওয়ান্ট দেন। বলে একেবারে ওর কাছে চলে আসে। রৌদ্রের মুখে এমন ডাবল মিনিং কথা শুনে মারিসার শরীরের লোম রোমাঞ্চিত হয়। ওর কথাই এদিক ওদিক চোখ ঘুরিয়ে কোন দিক দিয়ে বের হবে, কি করবে বুঝতে না পেরে ওর হঠাৎই ওর বড় হাতের নিচ দিয়ে বেরিয়ে আসে। ওর কাছ থেকে দূরে সরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কোনো মতে বলল, আমি নিচে যাচ্ছি, সকালে কথা হবে। বলে ও দৌড়ে নিচে চলে যায়। নিজেকে মাসে দেখলো উনি ওনার বিছানা ঠিক করছে। ওকে দেখে বলল, কি গো, ঘুমাওনি? অনেক রাত হলো তো। আমার আসলে নতুন জায়গায় ঘুম আসে না সহজে। তোমার পর সে ঘুমিয়ে পড়েছে, ওকে রেখে চলে এলে যে? ও একা থাকতে ভালোবাসে, আর এমনিতেও ওর নিজের ঘর ছাড়া কোথাও ভালো ঘুম হয় না, তাই একা ছেড়ে দিয়েছি কিছু সময়ের জন্য। ভাবছি আমি এখানেই ঘুমাই আপনার সাথে। সে আবার কেমন কথা? ওর যদি ভালো না লাগে, তোমার তো আরো বেশি ওর সাথে থাকা উচিত। অচেনা জায়গা, ও এক ঘুমোবে। অনেক সাহসী, ভয় পাবে না। আহা, ভয় কেন পাবে? তোমরা স্বামী স্ত্রী একসাথে থাকবে, এটা তো নিয়ম। নাকি কিছু হয়েছে? সত্যি বলো তো মেয়ে। না আন্টি, কি হবে? কিচ্ছু হয়নি। তোমরা কি সত্যি স্বামী স্ত্রী? হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে। এটা কেন বলছেন? না, কোনো মেয়ে তো তার স্বামীকে ছাড়া অচেনা কোথাও থাকবে বলে আমার মনে হয় না। নাকি ঝগড়া হয়েছে? মাসে কিছু বলতে নিলে ওকে বলার সুযোগ না দেই উনি বলেন, শোনো, এত রাগ করো না। 2 কথা নিয়ে কাটাকাটি হলে এত রাগ করতে নেই। যতই হোক স্বামী তো। যাও গিয়ে ঝগড়া মিটিয়ে নাও। ঝগড়া যত তাড়াতাড়ি মেটাবে তত ভালো, কেমন? বেশ কিছু বলে উনি আবার সন্দেহ করতে পারে ভেবে অগত্যা মারিসার আর কিছুই বলার রইল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে। বলে বৃষ্টির দিকে চেয়ে রইল। কতক্ষণ চেয়ে রইল সে নিজেও জানে না। খানিক বাদে উনি এসে মারিসাকে একটি কাঁথা দিয়ে বলেন, এই নাও, রাত অনেক হয়েছে, গিয়ে শুয়ে পড়ো। অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমায়। কাঁথাটা হাতে নিয়ে উপরে চলে যায়। যেন সাহসী হচ্ছে না ওই ঘরে যাওয়ার। ঘরে ঢুকে দেখলো লাইট অফ, আর রৌদ্র অলরেডি ঘুমে বিভোর। আস্তে করে খাটের কাছে গিয়ে দেখলো রৌদ্র উপর হয়ে প্রায় খাট দখল করে ঘুমোচ্ছে। কাঁথাটা বিছানায় রেখে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। বৃষ্টি যেন এখন ছন্দহীনভাবে পড়ছে। বিদ্যুৎ চমকাচ্ছে হালকা, তবে বাস তেমন একটা পড়ছে না। মাসা ঠায় দাঁড়িয়ে রইল না ঘুমিয়ে। কতটা সময় দাঁড়িয়ে রইল সে জানে না। ঘুমে চোখ ঢলে আসছিল। মাসা ঝিমুতে লাগলো। জোরে বাজ পড়ে মারিসা ঘাবড়ে জেগে ওঠে। দ্রুত বিছানার কাছে গিয়ে রৌদ্রের ঘুরিতে দেখে 2:30 বেজে গেছে। এর মধ্যে রৌদ্র একদম বিছানার উপর পাশে উল্টো দিকে ফিরে ঘুমোচ্ছে। মারিসা নিজেকে আর ধরে রাখতে না পেরে কাঁথাটা গায়ে জড়িয়ে নিয়ে বালিশে মাথা দিতেই ঘুমে ঢলে পড়ল বিছানার এপাশে। নিস্তব্ধ নীরবতা চারিদিকে। পার্বত্য অঞ্চলের চারিদিকে গাছ আর পাহাড়ে ঘেরা জায়গাটিতে ছোট ছোট অনেক টিলা। সেখানে উপজাতিরা সহ বেশ কিছু বাঙালি ছোট টিলা হাউস বানিয়ে নিজেদের বাসস্থান তৈরি করেছে মনোরমভাবে। সেখানে চোখ পড়ে একটি মাঝারি আকারের টিলা, যা কিনা টিলা কম, বরং দেখতে অনেকটা ডাক বাংলো আকৃতির। সামনে বড় একটি গেট, যা বাড়িটি থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে। বৃষ্টি হয় নিশীথের আধার যেন আরও বেড়েছে। সেই বাংলো বাড়ির চারিদিকে গাছে গাছে সুসজ্জিত। বাড়ি থেকে আন্দাজ করা যায় বাংলোটি কোনো সচ্ছল ভদ্র মানুষের অতীব শখের তৈরি, এবং ভিতরটা কতটা মনোরম আর উষ্ণ। দোচালা ডাক বাংলো বাড়িটি পর্যটক কেন্দ্র বলে যে কেউ ভুল করবে তার সৌন্দর্যের কারণে। বাড়িটির উত্তর দিক থেকে পাহাড়ের গা বেয়ে নেমে গেছে এক সমতল ছোট্ট চা বাগান। সেখানে রাতের প্রহরীরা জায়গায় জায়গায় ছোট্ট নিশাচর হারিকেন জ্বালিয়ে রেখেছে। বাড়িটির মূল ফটকের সামনে একটি হলুদ রঙের লণ্ঠন ঠাই জ্বলছে, আর জোরে হাওয়া দিতেই তার ডানে পায়ে ঝুলছে।
শক্ত সেগুন কাঠের তৈরি মূল ফটক এবং তার দুপাশে দেওয়ালে বড় বড় কাচের তৈরি জানালা। লণ্ঠনের একটুখানি আলোতে নিশীথের আধার যেন আরো স্পষ্ট হচ্ছে। ভিতরে স্টিলের কোনো দরজার জোরে ধাক্কা দিয়ে লাগানোর আওয়াজ শোনা যায়। একছড়া রূপালি চাবির গোছায় স্টিলের বড় আলমারির তালার অংশে ঘোরাতে ঘোরাতে বিভাবীর জাবিন নামক মাঝবয়সী ভদ্র মহিলা ক্ষিপ্ত কণ্ঠে বলতে লাগেন, এজন্যই বলি মেয়ে মানুষের এত পড়াশোনার দরকার নেই, বিয়ে করে সংসারই তো করতে হবে শেষমেশ। হ্যাঁ, আমার বেলাতেও তাই করেছে। ওকে অন্তত নিজের মতো চলতে দাও। ও তো পড়াশোনা করেছে আর ভালো রেজাল্টও করছে। অসুবিধাটা ঠিক কোথায় আমার বুঝে আসে না। কিং সাইজের বিছানার মাঝে মাঝারি ফর্সা বনের 23 কি 24 বছরের মেয়েটি তীক্ষ্ণ কিন্তু দৃঢ়ভাবে ওনার কথার জবাবগুলো দিচ্ছে। ঘরের চারপাশে আশ্রে পড়া বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে। ঘরটি বেশ বড়সড় এবং ঘরের উত্তর এবং পশ্চিমে কাঠের ফ্রেম করা কাছের জানালায় আশেপাশে বড় গাছের চিকন ডালপালাগুলো আঘাত করে যাচ্ছিল একের পর এক। সেই শব্দ শুনে উনি আবার বললেন, কি সাংঘাতিক অবস্থা বাইরে, দেখতে পাচ্ছিস তুই? ওই তো এক ভালো রেজাল্ট, সেটা দিয়ে এ পর্যন্ত সবাইকে আটকে এসেছে। অসভ্য মেয়ে একটা, আসুক এবার, আর কোনো ছাড় দিচ্ছি না। আসলে তুমি কি জানো, তোমার এই যন্ত্রণার জন্যই ও ট্রান্সফার নিয়ে এখান থেকে চলে গেছে। কি করে জানবো? হ্যাঁ, কিছু বলে আমাকে? সারাক্ষণ মুখটাকে ফুলিয়ে বসে থাকে, ঘরে কারোর সাথে বলে কোনো কথা? আলমারিটা আটকে কিছু ভাঁজ করা কাপড় হাতে নিয়ে সামনে এসে উনি আবার বলেন, তোকে তো তাও বুঝতে পারতাম, ওকে তো বুঝি না। কি করে কখনো কাউকে জানায় না, দেখিস না সারাক্ষণ একা একা থাকতো। মা শোনো, সবাই একরকম হয় না, রিসা আলাদা। তুমি কোনোদিনও মা হয়ে আমাদেরকে বোঝার চেষ্টা করেছো? আবার সে এক কথা, আমি তো কোনোদিনও তোমাদেরকে বুঝিনি। বোঝনি মা, বুঝলে পড়াশোনা বাদ দিয়ে বিয়েটাকে মেয়েদের জীবনে একমাত্র লক্ষ্য ভাবতে না। যাই হোক, এইসব বললে তোমার সাথে আবার আমার তর্ক হবে, যেটা আমি চাইছি না। এসেছি কয়েকদিনের জন্য, এরপর চলে যাব। নির্জীব কণ্ঠে মেয়েটি বলতে থাকে, যেন এক চাপা ক্ষোভ ওকে নির্জীব করে দিয়েছে। হ্যাঁ, আমাকে কথা শোনা। জানিস কতগুলো ফোন করেছি তোর আদরের বোনকে, একে তো ফোন লাগছে না, আর লাগলেও ধরছে না। কি একটা অবস্থা বাইরে, চিন্তা হয় না? কুমিল্লা না কোথায় আছে, সেখানে তো বন্যা হবে। ঢিঙ্গি মেয়ে একটা, ওর ডানা আমি কাটছি। তোমার যা খুশি করো, বিরক্ত লাগে আমার এইসব নিয়ে কথা বলতে। এত শাসন ভালো লাগে না। ও বিরক্ত হয়ে এখান থেকে চলে গেছে, অন্তত সেইটুকু যদি তুমি বুঝতে। আমাদের সাথে তো ঠিকই কথা হয়, তাহলে কেন তোমাকে এড়িয়ে যায়? ট্রান্সফারটা যে নিল আমায় জানিয়েছিল, বাবাকে বলেছিল। কেন, মা কি অপশন নাই? যাওয়ার 1 সপ্তাহ আগে আমায় বলেছিল, বাবাকে সব সময় হাতে রাখে। বললেই তুমি যেতে দিতে? ওর রেজাল্ট দেখে কলেজের প্রফেসর বলেছিল ওই ভার্সিটিটা ওর জন্য ভালো, এখানে ওর মেধার ঠিকঠাক মূল্যায়ন হবে না, আর উনিই তো রেকমেন্ড করেছিল ওর জন্য। হয়েছে, বুঝেছি রে বর্ষা, আর বোনের হয়ে সাফাই গাইতে হবে না। তোর বাবা এলেই বলবো ওকে নিয়ে আসতে, আর আমি ভালো ছেলে দেখে বিয়ে দেব। অনেক হয়েছে, আর পড়তে হবে না। সবে ফার্স্ট ইয়ার, এখনো 3 বছর, আরও একটু অপেক্ষা করলেই দেখবে ভালো একজন আর্কিটেক্ট হয়ে বের হবে। কিন্তু তোমার তো সেই ধৈর্য নেই। কোনো দরকার নেই ওসব হওয়ার, নে ধর এসব। ধমকের সুরে উনি বর্ষার হাতে কাপড়গুলো দেন। ওনার হাত থেকে কাপড়গুলো নিতে নিতে ও বলে, তাই তো বলি মা, যদি একটু পড়াশোনা করতে তাহলে বুঝতে। এই যুগে এসেও তোমার চিন্তার এগোলো না। মেয়ের বিয়ে দেওয়াটাই তোমার জীবনে একমাত্র লক্ষ্য। বর্ষা দুদিকে মাথা নেড়ে মনে মনে বলে, এরপর মুখে বলে, ও আর ফিরবে? আর আমি যেভাবে বলেছিলাম সেভাবে করতে পারলে এই ট্রিক্স ফ্যামিলিতে ওর আর ফিরতে হবে না। মেয়েটা বেঁচে যেত তোমার হাত থেকে। এরপর মুখে বলে, কারোর আনার ব্যবস্থা আমার কি? তোমার অবস্থা হচ্ছে অনেকটা বজ্র আঠুনি ফোসকা গেরোর মতো, বেশি করছো। দেখো হিতে বিপরীত না হয়। বলেও মুখটা টান টান করে নিজের ঘরের দিকে পা বাড়ায়। সকালে ঘুম ভাঙলে মাইশা নিজেকে বালিশে না, বরং অন্য কোথাও আবিষ্কার করে। শক্ত কাঁধে নিজের মাথা রাখা আর
চোখের সামনে এক সুদর্শনের অ্যাডামস অ্যাপেল দেখতে পেয়ে অনেক সাহস নিয়ে একটু করে উপরের দিকে মাথা তুলতেই রৌদ্রের মুখটা সব চাইতে কাছে দেখতে পায়। রুদ্র এক হাত মাথায় আর এক হাত বুকের উপর রেখে ঘুমাচ্ছিল, আর মারিসা রৌদ্রের ঘাড়ের কাছে একদম গুটিসুটি হয়ে নিজেকে আবিষ্কার করে। এই প্রথম কোনো পুরুষের এতটা কাছে মারিসা। বুকের ভেতর প্রচণ্ড জোরে ধক করে ওঠে। ওর দিকে তাকিয়ে মারিসা নিশ্চুপ হয়ে থাকে। কেমন যেন চাপা বকুল ফুলের একটা মিষ্টি ঘ্রাণ আসছে রৌদ্রের শরীর থেকে। সে এক পুরুষালী সুগন্ধ, যেই ঘ্রাণ বকুল ফুলের মতোই খুব কাছে না গেলে ভেসে আসে না। ছেলেদের থেকেও এত সুন্দর ঘ্রাণ আসে এই বোধহয় প্রথম মেয়ে, যে কিনা একই বাড়িতে থাকা সত্ত্বেও বিয়ের 2.5 মাস পর প্রথমবার নিজের স্বামীর সাথে ঘুমোচ্ছে। ভেবে আলতো হাসে মারিসা। ও বুঝতে পারে যে ও নিজেই রৌদ্রের কাছে এসে ঘুমিয়েছে। ইতিমধ্যে রৌদ্র নিজের ভাঁজ করা হাতটা মাথা থেকে সরিয়ে মারিসার মাথার উপর মেলতে যাবে। সেটা বুঝতে যতক্ষণ মারিসা এক ঝটকায় দূরে চলে আসে ওর কাছ থেকে। এরপর ভাবতে থাকে, আমি কি সারা রাত এভাবেই ঘুমিয়েছি? উফ, আমার কি কোনো সেন্স নেই? কিন্তু রুদ্র কি সেটা বুঝতে পেরেছে? অন্তত যেন এখন কিছু বুঝতে না পারে। তাই মারিসা আস্তে করে সপ্তর্পণে উঠে বিছানার উল্টো দিকে মুখ করে বসে উন্মুক্ত কোমর সমান চুলগুলো খোপা করে আর বেরি হেয়ারগুলো চোখের দুপাশে লম্বা হয়ে গাল অবধি পড়ে থাকে। ওনাটা গলার উপর রেখে দাঁড়াতে যাবে, এমন সময় শুনতে পাই, তুমি এখানে কখন এসেছো? তুমি তো রাতে নিচে চলে গিয়েছিলে ঘুমানোর জন্য, তাহলে আবার ফেরত কেন এসেছো? মারিসা কথা শুনে পিছনে তাকাতে দেখলো রুদ্র 2 হাত মাথার নিচে রেখে শুয়ে ওর দিকে তাকিয়ে আছে। তুমি বুঝতে পেরেছো যে আমি এখানে ঘুমিয়েছি? আমার পাশে কেউ ঘুমোবে আর আমি সেটা বুঝতে পারবো না? তবে কখন এসেছো সেটা জানি না। এছাড়াও সারা রাত তুমি যা করেছো ঘুমাতেই পারলাম না। কি করেছি আমি? এসে তো দেখেছি দিব্যি ঘুমাচ্ছ। তো ঘুমাবো না, জেগে থাকবো? আমি সেটা কখন বললাম? আমি বলছি আমি তো এক কোণে ঘুমিয়েছিলাম, তুমি তো সারা বিছানা নিয়ে ঘুমিয়েছো। আর তুমি আমাকে নিয়ে ঘুমিয়েছো। রাতে কতবার জড়িয়ে ধরেছো আইডিয়া আছে? এত শক্ত করে জড়িয়ে ধরলে ঘুমানো যায়? এতবার সরিয়ে দিয়েছি, তারপরেও কখন নিজে ঘুমিয়েছি নিজেও জানি না। বাই দ্য ওয়ে, তোমার কিন্তু অনেক স্ট্রেংথ, তোমাকে দেখলে সেটা বোঝা যায় না। মারিসার পুরো দুগাল উষ্ণ আর লাল হতে থাকে রুদ্রের এসব কথায়, আর ওইভাবে রুদ্রের দিকে তাকিয়ে ঢোক গিলে বলে, সরি। সরি তো বুঝলাম, সরি, বাট ওয়াই ইউ আর ব্লাশিং ইন দ্য আর্লি মর্নিং? না মানে হয়তো বাজ পড়েছিল তাই ভয়ে, মানে আমি ইন্টেনশনালি কিছু করিনি। আই এম সরি। সরি এভরি টাইম? আর তোমার মনে হয় প্রতিবার সরি অ্যাকসেপ্টেড? বললাম তো আমি বুঝিনি, আমি ইন্টেনশনালি করিনি কিছুই। রাতে এত জোরে বাজ পড়েছিল, তুমি তো জানোই আমার নেক্টোফোবিয়া আছে, তাই হয়তো আমার জন্য তোমার ঘুম হয়নি, তার জন্য আমি সত্যি সরি। সরি বলা ছাড়া আর কি বা করার আছে আমার? রুদ্র এগিয়ে এলে ওর পায়ের তালে মারিসা পিছিয়ে যায় আর একদম খোলা জানালার সাথে পিঠ মিশিয়ে দাঁড়ায়। রুদ্র 2 হাত মারিসার ঘাড়ের দুপাশে জানালার হ্যান্ডেলে রেখে দাঁড়িয়ে ওকে নিজের 2 হাতের মাঝে আটকে ফেলে। ওর দিকে ঝুঁকে আস্তে করে ভারী গলায় বলল, তোমার জন্য ঘুম হয়নি সেটা অবশ্যই বড় ব্যাপার, তবে সরি বলা ছাড়াও করার অনেক কিছুই আছে। বাট আই এম ওয়েটিং ওয়েন ইউ সে আই ডু ইট ইন্টেনশনালি। এই কথা শুনে মারিসার নিঃশ্বাস আটকে যায়। রুদ্রের দিকে গোল গোল চোখে তাকিয়ে কি বলবে, কোন দিকে পালাবে, কোন দিকে তাকাবে কিচ্ছুটি বুঝতে না পেরে আবারও রৌদ্রের হাতের নিচের দিকে বেরিয়ে তড়িৎ গতিতে নিচে চলে যায়। এবারও এভাবে বেরিয়ে যাওয়ায় রুদ্র কিছুটা কপাল কুঁচকে তাকায়, কারণ সে এটা একেবারেই আশা করেনি। মারিসা যাওয়ার পর রুদ্র কিছুক্ষণ তাকিয়ে থাকে ওই দিকে, হালকা ঠোঁট পাকিয়ে একটা বিকৃত হাসি হেসে বলে, Keep flying, senorita, because when I will catch you, all your filthiness will be end. এবার রুদ্র নিজের ঘড়ি আর শার্ট হাতে নেয় চেঞ্জ করার জন্য। ওদের বের হওয়ার সময় মাসের সবগুলো কাপড় গুছিয়ে ভদ্র মহিলার হাতে দেয়। উনি কাপড় রাখতে গেলে রুদ্র ঠান্ডা গলায় বলে, ওনাকে কিছু না দিয়ে আমরা এভাবে খালি হাতে চলে যাব? কি দেব? উনি এত সাহায্য করলেন, কিছু না দিয়ে কিভাবে? সেটা ঠিক, কিন্তু কি বা দেব এখন? I have money. একদম না, উনি আমাদেরকে সাহায্য করেছেন, তার বিনিময়ে এটা করলে ওনাকে অসম্মান করা হবে। তাহলে আর কি করব? এতে তো ওনার উপকারই হবে। এমনিতেও ইফতিশাম রৌদ্র কারো কাছে ঋণে থাকতে চায় না, আর আমিও তো ওনাকে হেল্প করার কথাই বলছি।
তুমি বুঝিয়ে বলবে, তাহলেই উনি বুঝবে। তুমি তো ম্যানিপুলেট করতে পারো। কি? এটা প্রশংসা না নিন্দা বুঝতে পারছি না। কাউকে ম্যানিপুলেট করেছি আমি? যাকে দরকার মনে হয় ওনাকেও তো তুমিই বুঝিয়েছিলে, ইভেন আমাকেও। তোমাকে? তোমাকে কখন? আচ্ছা, কাউকে বোঝানো আর ম্যানিপুলেট করা কি এক হলো? একই হলো। যখনই কাউকে প্রয়োজন হয় তখনই তাকে গিয়ে বোঝানোকে এটাই বলে। মাইশা বুঝতে পেরে ও সবসময় রুদ্রের কাছে যে কোনো দরকারে যায়। রুদ্র আকার ইঙ্গিতে সেটাই বোঝাচ্ছে। কথাই না পেরে মারিশা বলে, ঠিক আছে ঠিক আছে, তোমার যা খুশি তাই ভাবো। এটা তোমার ইউকে না, টাকা দেওয়ার ব্যাপারটা তুমি যতটা সহজভাবে দেখছো ব্যাপারটা তেমন নয়, তাই বলেছি। আর আমি তোমার সাথে তর্কে যেতে চাইও না। তুমি সেটা পারবেও না। বলতেই মারিশা রুদ্রের দিকে রেগে তাকায় আর রুদ্র ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়ে থাকে। এর মধ্যেই উনি চলে আসলে মারিশা আবার ফিসফিস করে বলে, ওরকম কিছু কিন্তু করো না, তাহলে ব্যাপারটা খারাপ দেখাবে। তাহলে তোমরা চলে যাবে? কালকের সময়টা খুব ভালো ছিল তোমাদের সাথে। যদি কখনো এখানে আসো আমার কাছে এসো কিন্তু। আপনি যতটুকু করেছেন থ্যাঙ্কস জানালে কম হয়। জানি না কাল আপনি থাকতে না দিলে আমরা কোথায় থাকতাম। আপনি যতটা হেল্প করেছেন। আরে বাবা, এসব কিছুই না। তোমাকে তো আমার বেশ পছন্দ হয়েছে। এখনো আকাশ অন্ধকার, বেরিয়ে পড়ো। যদি বৃষ্টি নেমে পড়ে রাস্তায় আটকে যাবে আবার। তাহলে আমরা আসছি। যাই আন্টি, ভালো থাকবেন। হ্যাঁ, সাবধানে যেও। আর তুমি মেয়ে, তোমার স্বামীর সব কথা শুনে চলো। ওনার এই কথা শুনেই মারিশা দু চোখ কপাল কুঁচকে বন্ধ করে হাত দিয়ে আড়াল করে। ওকে এভাবে দেখে রুদ্র বাঁকাশিয়ে রাস্তার দিকে এগিয়ে যায়, হাত নাড়িয়ে ওনাকে বিদায় দেয়। ঘুরে দেখে রুদ্র অনেকটা এগিয়ে গেছে। ও ওর পিছনে দৌড়ে যায়। বাংলোতে নিনিতার ঘুম ভাঙে সকালে সীমান্তের ডাকে। ও বাইরে এসে দরজা খুলে সীমান্ত আর প্রিন্স দুজনকে দেখে। ওরা বলল মারিশাদের আনতে যাবে। ওরা দুজনেই হেঁটে অনেকটা রাস্তায় এসে মূল রাস্তায় উঠে পড়ে। তবে আশপাশ পুরোটাই জনমানবহীন। ফেরত যাবার মতো কোনো শাওয়ারই চোখে পড়ছিল না। ওরা চারদিকে ঘন সবুজের মধ্যে সরু পুষঢালা রাস্তা ধরে ঘেঁষে হেঁটে যাচ্ছিল। কিন্তু রৌদ্রের লম্বা লম্বা পায়ের কদমের সাথে মারিশা হেঁটে পারছিল না। তাই মারিশা ওর কিছুটা পিছনেই হাঁটছিল আর ভাবছিল। রৌদ্রের এভাবে ওই মহিলার সাথে কথা বলা নিয়ে ওকে এতটা সুবিবেচক দেখে মারিশা অনেক অবাক হয়। রৌদ্রের এই দিকটা ওর কাছে একদম নতুন। ওর মতো একটা ছেলে বাইরের অজানা অজানা সাধারণ একজন মানুষের জন্য এতটা কনসিডারেট ভাবতেই ভালো লাগছিল। এরপর মাসের কথায় ওর টাকাটাও দেয়নি ওনার খারাপ লাগবে ভেবে। হি ইজ টু টাফ টু রিড, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। এসব ভেবে মারিশা নিজেকে মানসিকভাবে ঠিক করে নেয় কিছু বলার জন্য। ও রুদ্রকে ডাকে, রুদ্র, আমার তোমাকে কিছু বলার আছে। হাঁটতে হাঁটতে বলো, নয়তো দেরি হয়ে যাবে। না, হেঁটে বলা যাবে না। রুদ্র কিছুটা কনফিউজড চোখে তাকিয়ে থাকে। পুরো আকাশ মেঘে ঢেকে গেছে, যেন ঈশান কোণের মেঘগুলো ধাক্কা দিয়ে পুরো আকাশে মেঘ ছড়িয়ে দিচ্ছে। সকাল 8টা যেন সন্ধে 6টার রূপ নিয়েছে। হালকা ঠান্ডা বাতাস বইতে লাগে উত্তর দিক থেকে। মারিশার হার্ট প্রচণ্ড জোরে বিট করতে থাকে, যেন তার আওয়াজ বাইরে থেকে শোনা যাবে। প্রচণ্ড সাহস নিয়ে মারিশা বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, খুব পছন্দ করি। আমি জানি না তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। হয়তো আমি তোমাকে মিথ্যা একটা সম্পর্কেও জড়িয়ে ফেলেছি, কিন্তু তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না। কিন্তু আমি তোমাকে আমার স্বামী হিসেবেও মেনে নিয়েছি অনেক আগেই। আমি জানি বিয়েটা শুধু কাগজে কলমে, তবুও আমি সেটা মেনে নিয়েছি। জানি তুমি হয়তো আমায় পছন্দ করো না। প্লিজ মাঝে কিছু বলো না, আমায় শেষ করতে দাও। আমি তোমাকে কখনোই বলবো না আমায় ভালোবাসো, কারণ আমি অলরেডি তোমার কাছে অনেক ঋণী। তুমি আমাকে অনেক হেল্প করেছো, কিন্তু এই অনুভূতিটা আমার আর নিজের মধ্যে রাখা সম্ভব হচ্ছে না রুদ্র। তাই আজ সবটা বলে দিলাম। প্রায় নিঃশ্বাসহীনভাবে মারিশা কথাগুলো বলে। ওর দু চোখ পানিতে যেন টলমলো করছে। মারিশা চোখ নামিয়ে জোরে শ্বাস নিতে থাকে। রুদ্র তখনও পকেটে হাত ঢুকে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রইল। অথচ আচমকা এক নিমিষেই ঘটনায় রুদ্র কিছুটা হতবাক। কিছুক্ষণ ওরা দুজনে চুপ থাকে। মারিশা আর চোখ তুলে তাকায় না। নীরবতা ভেঙে রুদ্র নির্লিপ্ত কণ্ঠে বলে, তুমি এতক্ষণ যা বলেছো ভেবে বলেছো? হ্যাঁ বা নাতে উত্তর দাও, আমার চোখের দিকে তাকিয়ে। এবার মারিশার হাত পা কাঁপতে থাকে, কিন্তু ও তাকায় না। If you don't look at me right now, I will take it as a fun.
এবার মারিশার প্রচণ্ড রাগ হয়। নামিয়ে রাখা হাতে শক্ত করে নিজের জামা চেপে ধরে মনে মনে বলে, এত কষ্ট করে এত সাহস নিয়ে বলা অনুভূতিগুলোকে মজা বলে আখ্যা দিয়ে দিল। ভালো না লাগলে রিজেক্ট করে দিক। এইসব কি? তাহলে আমি ধরে নেব এতক্ষণ যা বলেছো পুরোটাই। বলে রুদ্র থেমে যায়। যখন মারিশা ওর দিকে তাকায়, রুদ্র মারিশার জলভর্তি চোখের দিকে তাকাতেই মারিশার চোখ সরিয়ে নেয়। বলো। কি বলবো? যেটা বলতে বলেছি। হ্যাঁ, ভেবে বলছি। আজ নয়, অনেক আগে থেকেই ভাবছি আজ এটা বলে দিয়েছি। তুমি আমার ব্যাপারে অনেক কিছু জানো মারিসা, এর পরেও। না, আমি তোমার ব্যাপারে কিছুই জানি না। আমি শুধু ততটুকুই জানি যতটুকু তুমি আমায় জানিয়েছো। তাহলে না জেনে? দেখো, আমি এত কিছু বুঝি না। আমি নিজেকে অনেক বুঝিয়েছি। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। হয়তো তোমার জায়গায় অন্য কেউ হলেও হয়তো নিজেকে সরিয়ে নিতে পারতাম, কিন্তু হয়তো তুমি বলি। তোমাকে দেখে কনফিউজড মনে হচ্ছে। আই ডোন্ট লাইক দ্যাট থিং। আমার মনে হয় তোমার আবারও ভাবা উচিত। রুদ্র নিষ্প্রভভাবে বলে। ওর কথায় মারিশা যেন নিজের কান্না আর ধরে রাখতে পারছিল না, চোখ টলমলো করছে। এর মধ্যেই রুদ্র আরও কিছু বলতে গেলে কেউ ডাকে। ওরা দুজনের সামনে তাকায়। মারিশা দেখে নিনিতা সহ ওরা তিনজন ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের ডাকছে। মারিশা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে, তবে ওর চোখ পানির ভারে লাল হয়ে আছে। ওরা এগিয়ে আসলে ওরা দুজন আর কিছু বলে না। ঝিরঝিরি বৃষ্টিতে গাড়িটা এগিয়ে চলেছে। সুচ বলে সেই শব্দটি শোনা যায়, এমন নীরবতা যাকে বলে পিন ড্রপ সাইলেন্ট। গাড়িতে পড়ার সময় ওরা কেউ কোনো কথা বলে না। মারিশা জানালার কাছে বসে বাইরে তাকিয়ে থাকে। নিনিতা ঘুমে আচ্ছন্ন, বোঝা যাচ্ছে ওর শরীর ভালো নেই, নয়তো এতক্ষণে মারিশাকে এটা ওটা জিজ্ঞেস করে পাগল করে ফেলতো। কেবল সীমান্ত সামনে বসে ধীর কড়া গলায় বলে, এতটা ইরেসপন্সিবল কেউ কি করে হয়? রুদ্র ওর কথায় কোনো গুরুত্ব না দিলে মারিশা অনিচ্ছা সত্ত্বেই বলে, সরি, আমার ফোনে চার্জ ছিল না, তাই রেখে যেতে বাধ্য হই। আর এভাবে আটকে যাব বুঝিনি। এইটুকু বলে ও থেমে যায়। নিজের মনের উপর যেন ঝড় বয়ে যাচ্ছে, তাই আর বেশি কিছু বলে না। এদিকে ওকে নির্লিপ্তভাবে কথা বলতে শুনে সীমান্ত আর কিছু বলে না। গাড়ির কাজগুলো ঝিরিঝিরি বৃষ্টিতে ঝাপসা হতে থাকে। বাংলোতে ফিরে ওরা বেলা পারলে রাউন্ডে চলে যায়। এদিকে নিনিতাকে আসতে না দেখে সীমান্ত ওর খোঁজ করে। গতকাল ভিজে যাওয়ায় নিনিতার একটু জ্বর বোধ হয়। মার্শার নিজের মন মেজাজ ভালো না থাকায় ও নিজেও কারোর সাথে কথা বলে না। নিনিতার অসুস্থতার কথা জেনে ওর বাকি কাজটুকু সীমান্ত নিজেই করার সিদ্ধান্ত নেয়। রাত 10টায় গাড়ি ছাড়ার সিদ্ধান্ত হয়, কারণ কাজ সম্পূর্ণ শেষ করে সবার তৈরি হতে এমনিতেও রাত হবে। আর ভারী বর্ষণে অনেক জায়গায় বন্যা হয়েছে, তাই রাত হলো সবে আজকের মধ্যে ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। যেহেতু দুপুরের পর আর বৃষ্টির দেখা মেলেনি, তবে গুড়গুড় মেঘের গর্জন আর শীতল হাওয়া বর্ষার উপস্থিতি টের পাইয়ে দিচ্ছিল ক্রমাগত। নয়তো ওরাও এখানে আটকে যেতে পারে। এমনিতেই ওরা 3 দিন বেশি কাটিয়েছে, তাই আর সময় নেওয়া যাবে না। তাই আজই রওনা করতে হবে। বর্ষার শেষে বৃষ্টি যেন সব ডুবিয়ে দিয়ে যাচ্ছে। সবে কাজ কমপ্লিট করে বিকেলে বাংলোতে ফিরে আর যাবার প্রস্তুতি নিতে শুরু করে। জ্বরে কাইল হয়ে নিনিতা যেন নিস্তেজ হয়ে যায়। মারিশা ওর আর নিজের সবকিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। তবে সবকিছু মিলিয়ে মারিশার নিজেরও শরীর আর মন কোনোটাই ভালো লাগে না। সবে ফিরল সন্ধ্যার পরে রৌদ্রের দেখা মেলে না। ওকে দেখতে না পেয়ে এবার সীমান্ত মারাত্মক খেপে যায়। বসার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে দুজন কথা বলতে থাকে। রাতের 8:30 বাজে, কোথায় তোর বন্ধু? ও তো বলেছিল চলে আসবে, এখনো কেন আসছে না বুঝতে পারছি না। তুই ওকে রেখে এসেছিস কেন? আমি বলেছিলাম, কিন্তু ও বলল ওর নাকি কিছু কাজ আছে, তাই এখনো তো 10টা বাজেনি, চলে আসবে। সব কাজ শেষ হওয়ার পর আর কি কোনো কাজ থাকতে পারে? দেখ ভাই, আমি বুঝতে পারছি তোর রাগ করাও যথেষ্ট কারণ আছে, কিন্তু ও যথেষ্ট রেসপন্সিবল। হ্যাঁ, সেটা তো গতকালই দেখেছি। অ্যাটলিস্ট ফোন করে দেখ, যদি গতকালকেরই মতোই। আরে না, ফোন করেছে, কোথাও হয়েছে, বলেছে তো আসছে। সেটা তো আরো 1.5 ঘন্টা আগে বলেছিস। কিন্তু এখন তো ফোন নট ইন রেঞ্জ বলছে, বৃষ্টিতে হয়তো টাওয়ারের সমস্যা হচ্ছে। পেয়ে 8:30টায় নিজেদের ব্যাগ গোছাতে গোছাতে মাসের হঠাৎ মনে পড়ে এসেই দেখেছিল বাড়ি থেকে বেশ কিছুবার কল এসেছে ফোনে, তবে রাউন্ডের তাড়াতে আর ব্যাক করে কথা বলা হয়ে ওঠেনি। মাসা ফোনে কাউচে বসে পড়ে আর বর্ষাবিন নামে সেভ করা একটি নাম্বারে কল করে।
ফোনটা লাউড স্পিকারে রেখে মাইশা আবার কাজ করতে শুরু করে। কয়েকবার কল হওয়ার পর ওপাশ থেকে আরেকটি মেয়ের গলা শোনা যায়। হ্যালো রিসা। হ্যাঁ বর্ষাপি। মাইশা এদিক সেদিক কাজ করতে করতে ফোনটা পাশে রেখে কথা বলতে থাকে। কিরে ফোন করলে ধরিস না? এই অভ্যাসটা পরিবর্তন হলো না তাই না? আরে কাল বাইরে গিয়েছিলাম, ফিরতে দেরি হয়েছিল আর ফোন রেখে গিয়েছিলাম। আর আজ কাজ শেষ, এখন সব গুছাচ্ছি, তাই ফোন করলাম। ও এই রাতে ফিরবি তোরা? অলরেডি 3 দিন বেশি থাকা পড়েছে। আর এখানে বন্যা হয়ে গেলে তো। ও বুঝতে পেরেছি। আচ্ছা তুই ঠিক আছিস? গলাটা কেমন যেন লাগছে। মাসিয়া কাজ করতে করতে থেমে যায়। এরপর খোলা চুলগুলো দুপাশে কানের পিছে গুজে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, কই না তো, সব ঠিক আছে। হয়তো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগবে ভাব, তাই এমন মনে হচ্ছে। বুঝেছি। আচ্ছা ওইখানে ফিরে জানাস আমাকে। বাড়ির সবাই ভালো আছে? এখানে সব ঠিক আছে। তোর এইসব নিয়ে ভাবতে হবে না। তুই সাবধানে থাকিস কেমন? আর ঠিক মতো খাবার খেয়ে নিস। ওখানেও কি অনেক বৃষ্টি হচ্ছে? হ্যাঁ জানিসই তো, পাহাড়ের বৃষ্টি। তোদেরকে অনেক মিস করি বর্ষাপি। আরে কাঁদছিস নাকি? ধুর পাগল, তুই তো কত বড় হয়ে গেছিস। সারা জীবন একা থাকতে চেয়েছিলি, এখন কেমন একা একাই থাকছিস? কষ্ট করে পড়াশোনা কর। এখানে এলে তোকে ধরে বিয়ে দিয়ে দিবে আমার মতো। তুই না আমার স্ট্রং গার্ল। আচ্ছা আমাদেরকে মিস করে কাঁদছিস নাকি মনের মানুষ কষ্ট দিয়েছে তার জন্য কাঁদছিস বলতো? ধুর ভাল লাগে না, এসব বলো না তো। আমার আবার কিসের মনের মানুষ? তোমাদের মিস করছি তাই বলেছি, আমার কোনো মনের মানুষ নেই। না থাকলে একটা খুঁজে নে তাড়াতাড়ি, নয়তো তোর বিয়ে কিন্তু তোর ওই বাঘিনী মায়ের হাত থেকে কেউ আটকাতে পারবে না। কথা বেজে বেজে আসছে। হ্যাঁ তোর কথা। আচ্ছা রেখে দাও, পরে কথা হবে। বলেই মারিশা ফোনের লাইন কেটে দেয়। ফোনের স্ক্রিনে নামটা দেখে মারিশা কিছুক্ষণের জন্য পুরনো স্মৃতিচারণ করে। দুটো কিশোরী মেয়ে খিলখিল হাসিতে ফেটে পড়ছিল সেই দিন। হাসতে হাসতে মেয়েটি বলে, রিসা বিন নামটা সুন্দর না? কেমন জাপানিজদের মতো শোনাচ্ছে। মোটেই না, আজ থেকে তোকে এই নামেই ডাকবো। তাহলে তোকেও আমি বর্ষা বিন বলে ডাকবো। আমার কোনো অসুবিধা নেই। বলেই দুটো মেয়ে হাসতে থাকে। হঠাৎই একটা বড়সড় ধমকে দুজনের হাসি নিস্তেজ হয়ে যায়। একদম চুপ, এত জোরে কে হাসে? এত হাসির কি আছে? না আমরা তো এমনই। কি এমনি? হ্যাঁ, মেয়েদের এত জোরে হাসতে নেই। ক্ষিপ্ত কণ্ঠে বলে মহিলাটি চলে যায়। বয়সে বড় মেয়েটির কষ্ট হলেও ছোট মেয়েটির একটা চাপার আগে ওর বড় বোনের দিকে তাকিয়েছিল সেই দিন। যেন নিজের আপন কাউকে কেউ কষ্ট দিচ্ছে, সেটা মেনে নিতে কিশোরী মেয়েটির বড্ড রাগ হচ্ছিল। মারিসা। নিতার থমকে যাওয়া গলার ডাকে মারিসার ভাবনা ভাঙ্গে। হাতের ফোনের দিকে এতক্ষণ তাকিয়ে এসব ভাবছিল মারিসা। নিতার দিকে তাকিয়ে হাতের ফোনটা রেখে ব্যস্ত হয়ে বলে, কি হয়েছে? খারাপ লাগছে? আমাকে একটু পানি খাওয়াবি? অনেক তেষ্টা পেয়েছে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাইরে পানি নিতে আসায় মারিসা প্রিন্স আর সীমান্তের কথা শুনতে পায়। ওদের কথা শুনে ও বুঝতে পারে যে রুদ্র এখনো ফেরেনি। না চাইতেও মারিসার চিন্তা হতে থাকে ওকে নিয়ে। একে তো বৃষ্টি, রাস্তার অবস্থাও ভালো না, এর মধ্যে ও কোথায় আছে? আর এখানে ওর আর কি এমন কাজ থাকতে পারে? এসব ভেবে মারিসা পরক্ষণে নিজেকে বলে, তাতে আমার কি? আমি কেন ভাবছি ওকে নিয়ে? মারিসা ঘরে যেতে নিলে রুদ্র বাংলোতে ঢুকে আর সামনে প্রিন্স আর সীমান্তকে দেখে দাঁড়িয়ে যায়। ওকে আসতে দেখে মারিসা ঘরে না ঢুকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে আর ওদের কথা শুনতে পায়। সীমান্ত দাঁত কিরমিরে ওর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার তোমার? কোথায় ছিলে? আমি তো প্রিন্সকে বলে গিয়েছিলাম আমার একটু কাজ ছিল। আজকে শেষ দিন, তোমার এমন কি কাজ ছিল? বাকি ছিল কিছু কাজ। কি এমন কাজ ছিল যার জন্য এতটা সময় বাইরে থাকতে হয়েছে? আমার যেটুকু এরিয়া বেশি ছিল সেখানে ছিলাম, ওটা কভার করতে সময় লেগেছে। সীমান্ত ওর দিকে সন্দেহজনকভাবে তাকিয়ে থাকে। বোঝা যাচ্ছে ওর এক লাইনের কৈফিয়তে ও মোটেও সন্তুষ্ট নয়। রুদ্র বলে, আর কিছু আমার এখনো প্যাক করা বাকি। না। সীমান্ত চোখ ঘুরিয়ে নেয়। রুদ্র ঘরের দিকে যায়। ওকে আসতে দেখে মার্শা আগেই ঘরে ঢুকে পড়ে। সীমান্ত প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। প্রিন্স বিহ্বল দৃষ্টিতে বলে, কি হয়েছে? কিছু না। ও যা বলল তোর মনে হয় ও সত্যি বলেছে? তবে কি মিথ্যে বলছে? ওর মতো একটা ছেলে যেখানে সবার কাজ শেষ, আর তোর মনে হয় ওর লাস্ট মোমেন্ট পর্যন্ত কাজ বাকি থাকবে? আসলেই তো, ওর তো কাজ বাকি থাকার কথা নয়।
আর ও তো কাজ বেশি করেছে প্রথম থেকে। এক্স্যাক্টলি। তার মানে ও যা বলল তা সত্যি না? মেবি অর মেবি নট। তুই সত্যিই জানিস না ও কোথায় গিয়েছিল? আরে আমি কি করে জানবো? সেটাই তো, যদি কাজের জায়গাতেই যায় তাহলে তোকে বলে গেল না কেন? তাও ঠিক, কিন্তু আমার মনে হয় আমরা বেশি ভাবছি। হয়তো এরিয়া বাকি ছিল, সেখানে গিয়েছে। তাছাড়া আর কোথায় বা যাবে? সামথিং ইজ ফিশি। 10:30টায় সবাই বেরিয়ে পড়ে। প্রায় 11টায় গাড়ি গন্তব্যের দিকে রওনা হয়। একরকম বৈরী আবহাওয়ার প্রতিকূলে ওদের যাত্রা শুরু হয়। নিনিতা মাইশার কাঁধে মাথা রেখে ঘুমায়। মাইশা একবার কপালে হাত রেখে দেখে অনেক জ্বর। এদিকে বৃষ্টি, হালকা বাতাস আর অন্ধকারে গাড়ি চালানো যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। মাইশা কেবল সেসব কথাই ভাবতে থাকে। ও কিভাবে কোনো উত্তর দিল না। হয়তো মনে মনে কোথাও না কোথাও মাইশা ভেবেছিল যে রুদ্রকে পছন্দ করে, কিন্তু ও যে কতটা ভুল সেটা বুঝতে কি খুব দেরি হয়ে গেল। এসব ভাবতে ভাবতেই মাইশার চোখের কোণে পানি গাল পেয়ে পড়ে। গাড়ির লাইট অফ। অনিচ্ছা সত্ত্বেও মারিসা একবার ঘুরে তাকায় আর দেখে জানালার গ্লাসে মাথা হেলান দিয়ে রুদ্র ঘুমাচ্ছে। ওর কষ্টে যেন চারিপাশে আশ্রে পড়া বৃষ্টির মতো বাড়তে থাকে। ও সামনে তাকিয়ে হাতের উল্টো পিঠে গালের নিচ আর চোখ নাক মুছে। এর মধ্যে আচমকা আওয়াজে গাড়ি প্রচণ্ড জোরে ঝাঁকি দিয়ে থেমে যায় আর একপাশ নিচু হয়ে যায়। সবাই ঘুম থেকে চমকে ওঠে। প্রচণ্ড জোরে ধাক্কা দেওয়ায় নিচু হয়ে যাওয়া জানালার কাছে বসে থাকা সবাই কিছুটা আঘাত পায়। একই সাথে রৌদ্র কাঁধে আর সীমান্ত হাতে ব্যথা পায়। সবাই খুব ভয় পেয়ে যায় আর দ্রুত গাড়ির সব লাইট জ্বেলে দেয়। ছেলেরা হকচকিয়ে নিচে নেমে দেখে রাস্তার একপাশে পানিতে গর্ত হয়ে যাওয়ায় সেখানে গাড়ির চাকায় ডেবে গেছে। ছেলেরা সবাই মিলে চাকা ওঠানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কাদায় যেন তা আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে। কিছুক্ষণ চেষ্টা করেও কোনো লাভ হয় না। সবাই নামতে থাকে। মাইশা নামতে নিলে সীমান্ত বলে, তুমি ওর সাথে থাকো, একজন থাকলে এমন কোনো অসুবিধা হবে না। ওর কথায় রৌদ্র নিলিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দিকে। মাইশা ওর কথায় তেমন কোনো গুরুত্ব না দিয়ে নির্জীব সুরে বলে, সবাই যখন নামতে পেরেছে আমার কোনো অসুবিধা নেই। নিনা অসুস্থ, গাড়িতে থাকলেই হবে। এরপর মেয়েরা পাশে সরে দাঁড়ালে বাকি ছেলেরা মিলে জোরে চেষ্টা করতে প্রায় 15 মিনিট পর একটু একটু করে চাকা উপরের দিকে ওঠানো সম্ভব হয়। এরপর আরও কিছু সময় কেটে যায় ড্রাইভারের চাকা টাইট করাতে। বৃষ্টিতে সবাই ছাতা নিয়ে এদিক ওদিক দাঁড়িয়ে রয়েছে। মাইশা ছাতা হাতে নিজের মতো জড়সড় হয়ে একাই দাঁড়িয়ে থাকে গাড়ি থেকে একটু দূরে, আর তার দৃষ্টি নিবদ্ধ আশেপাশে অন্ধকারে ছোট ছোট লণ্ঠনের আলোয় অদূরে দাঁড়িয়ে থাকা নিস্তব্ধ বাড়িগুলোর দিকে। রুদ্রের ফোনে কয়েকবার কল আসছিল, কিন্তু প্রতিবারই রুদ্র সেটা কেটে দেয়। সীমান্ত ঘাড় ঘুরিয়ে রুদ্রের দিকে তাকায়, যেখানে রুদ্র ছাতা হাতে গাড়ির পিছনের অংশের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল আর বারবার ফোনে আসা কলটা কেটে দিচ্ছিল। আধা ঘন্টা বাদে ড্রাইভার চাকা টাইট করে আবার গাড়ি স্টার্ট করে। বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থাকায় প্রায় সবাই কিছুটা ভিজে যায়। এবার সবাই আবারও যে যার মতো গাড়িতে উঠে পড়ে। ভোর 5:30টায় গাড়ি ভার্সিটিতে পৌঁছায়। সবাই সবার জিনিসপত্র নামিয়ে যে যার বাড়ির দিকে যেতে লাগে, কিন্তু সমস্যা হয় নিনিতাকে নিয়ে। ও এই অবস্থায় একা কি করে যাবে? মাইশা যেতে চাইলে ও জ্বরের ঘোরে বলে তার দরকার নেই। ওর কথাগুলো ওর শরীরের মতোই নিস্তেজ শোনাচ্ছিল। কি যে করি, আমি তো তোর বাড়িও চিনি না। তুই বলে দিতে পারবি? তাহলে চলে আসি তোকে, আর নয়তো বাড়িতে ফোন করি। নাম্বারটা বলতে পারবি? নিনতে যেন কথা বলতে চাইলো, পারছিল না। সীমান্ত এগিয়ে এলে মাইশা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সীমান্ত বলে ও নিয়ে যাবে। রৌদ্র ব্যাগ নামিয়ে একটু সময় দাঁড়ায়। পরক্ষণে ওদেরকে একসাথে দেখে ব্যাগটা কাঁধে নিয়ে চলে যায়। না মানে আপনি কি করে? ট্যুরের আগে তোমরা একটা ফর্ম পূরণ করেছিলে, মনে আছে? সেখানে সবার বাড়ির ঠিকানা দেওয়া আছে, আর সেটা আমাদের সাথেই রেখেছি আমরা। ওর বাড়ির ফোন নাম্বার দেয়া আছে ওইখানেই। ও আচ্ছা, তাহলে আমাকে বলুন, আমি ওকে দিয়ে আসি। তুমি নিজেও তো টায়ার্ড, তোমার চোখগুলো তো ফুলে আছে, আর তুমি চিনবেও না। যাও বাড়ি থেকে রেস্ট করো, বাকিটা আমি সামলে নেব। অনেক ধন্যবাদ, তবে আপনিও তো অনেক টায়ার্ড। অনেক, তবে এই অবধি আমার দায়িত্ব, এরপর আমি ফ্রি। আপনি সত্যি অনেক রেসপন্সিবল। তবে আমাকে জানাবেন ওকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর। কি করে জানাবো? তোমার ফোন নাম্বার তো আমার কাছে নেই। কেন, ওই ফর্মে তো আছে। ও রাইট, ঠিক আছে, যাও তুমি, সাবধানে যেও। মাইশা মনমরা চোখে আশেপাশে চেয়ে দেখলো কোথাও রুদ্র নেই। সে নিজের ব্যাগ নামিয়ে বাড়ির দিকে যায়।
ঘরের সামনে এসে মারিশা মূল ফটক খোলা অবস্থায় দেখতে পায়। বুঝতে পারে রৌদ্র অনেক আগেই চলে এসেছে। আস্তে আস্তে মারিশা নিজের ঘরের দিকে যায়, গিয়ে দরজাটা আটকে দেয় আর ব্যাগপত্র সব ফেলে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে তার চোখের নিষ্প্রভ জলগুলো ফেলতে লাগে। চেপে রাখা কান্নাটা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। আমি আর কোনোদিনও তোমাকে নিয়ে ভাববো না, কোনোদিন না, কোনোদিন না। নিজেই নিজেকে বলতে থাকে। আমি তোমায় খুব ভালোবাসি, খুব। আজকের পর আমরা এক বাড়িতে থাকলেও দেখা হবে না আমাদের। আমি তোমার সামনে আর কখনো যাব না, তোমাকে আর বিরক্ত করবো না। আমায় আর দেখতে হবে না বিরক্ত নিয়ে। আমি কি করে ভাবলাম আমাকে তোমার মতো একটা ছেলে ভালোবাসবে, নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে? কি করে ভাবলাম আমি? অ্যাটলিস্ট একটা উত্তর তো দিতে পারতে, হ্যাঁ বা না। অভিমানের সুরে নিজেই নিজেকে এসে বলে মারিশা প্রচণ্ড কাঁদতে থাকে। এভাবে কেঁদে কখন যেন মারিশা গভীর ঘুমে আচ্ছন্ন হয়। ফার্মের ঠিকানা অনুযায়ী সীমান্ত নিনিতাকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে। শুনশান শীতল ভোরে গাড়িটা এগিয়ে চলেছে সীমান্তের বলে দেওয়া ঠিকানা অনুযায়ী। ব্যাকসিটে সীমান্তের পাশেই অসুস্থ নিনিতা ঘুমিয়ে বারবার সামনের দিকে ঝুঁকে পড়ছিল, যেটা সীমান্তের দৃষ্টিগোচর হয়। সীমান্ত একটু একটু করে হাত বাড়িয়ে নিয়ে নিনিতার ঝুঁকে পড়া মাথাটা ঠিক করে দেওয়ার চেষ্টা করতেই নিনিতা নিজের অজান্তেই সীমান্তের কাঁধে মাথা এলিয়ে দেয়। সীমান্তের বলিষ্ঠ কাঁধে নিনিতা জ্বরের ঘোরে খুব ভালোভাবে জায়গা করে নেয়। অপ্রত্যাশিত কাণ্ডে সীমান্তকে দেখে মনে হচ্ছিল যেন ওর হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থমকে গেছে। ও নিজের হাঁটুর উপরে রাখা হাতটা শক্ত করে মুঠ করে নেয়। নিনিতার দিকে তাকিয়ে সীমান্ত একটু শুষ্ক ঢোক গিলে হাত দিয়ে ওকে সরিয়ে দিতে চাইলেই হঠাৎ গাড়ির চাকা হোঁচট খায়, আর গাড়ি ঝাঁকি দিতেই নিনিতা সীমান্তের কাছ থেকে ডলে পড়তে নেওয়ার উপক্রম হতেই সীমান্ত শক্ত হাতে ওর গালে হাত রেখে আবার ওকে নিজের কাঁধে জায়গা করে দেয়। ওর গালে হাত রাখার বাইরে থেকে নিনিতার শরীরের তাপমাত্রা টের পাওয়া যায়। সীমান্ত বুঝতে পারে জ্বরটা প্রচণ্ড। সীমান্ত ড্রাইভারকে ঠান্ডা গলায় বলে, আপনি আস্তে চালান, কেয়ারফুলি, আমাদের কোনো তাড়া নেই, শি সিক। লুকিং গ্লাসের অবতল দর্পণের দিকে তাকিয়ে সীমান্ত ওনাকে বলে, আর উনি হ্যাঁ সূচক মাথা নাড়ে। সীমান্ত কিছুক্ষণ স্থির দৃষ্টিতে নিনিতার পানে তাকিয়ে থাকে। জ্বরে ফর্সা নিনিতার গাল আর চোখগুলো রক্তাপন্ন ধারণ করেছে। হালকা গোলাপি অধর ফ্যাকাশে হয়ে আছে। তনু থেকে যেন এক উষ্ণভাব বের হচ্ছে, যা সীমান্ত স্পষ্ট টের পাচ্ছে, যেহেতু নিনিতা ওর একদম কাছে বসে ওর বলিষ্ঠ কাঁধে নিজের মাথা এলিয়ে রেখেছিল। সীমান্ত দ্রুত জানালার বাইরে তাকিয়ে নিজের দৃষ্টি সরিয়ে দীর্ঘশ্বাস নেয়। এরপর পাশে রাখা কালো রঙের ব্যাগ থেকে একটা ফাইল বের করে, যেখানে শুধুমাত্র নিনিতার ফর্মটা আলাদা করে রাখা ছিল। সেখান থেকে ওর মায়ের নাম্বারে ফোন দেয়। ওদের বাড়ির সামনে এলে ওর মা বেরিয়ে আসে, আর সীমান্ত নিনিতাকে গাড়িতে রেখে নেমে আসে। ও নেমে এলে নিনিতার মা এগিয়ে আসে। ওনাকে দেখে সীমান্ত কৌশল বিনিময় করে বলে, নিনিতা আসলে ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, তুমি একটু কষ্ট করে নামিয়ে দাও, আমি ভিতরে নিয়ে যাচ্ছি। আসলে ওর বাবা বাড়িতে নেই। ও তো আসলে ঘুমিয়ে পড়েছে, আপনিই বা ওকে কিভাবে নিয়ে যাবেন? তাহলে কি করি বলো তো? তুমি নামিয়ে দাও, আমি নিয়ে যাই। আর তুমি যদি কিছু মনে না করো তাহলে ওকে ঘর অব্দি নিয়ে যেতে পারবে বাবা? যেহেতু নিনিতা ইতিমধ্যে জ্বরে কাহিল, তাই নিচে থেকে গাড়ি থেকে নামা ওর জন্য অসম্ভব বললেই চলে। অগত্যা কোনো উপায় না দেখে সীমান্ত ওকে পাজা কোলে তুলে নেয় আর বাড়ির ভেতর নিয়ে যায়। ওর মা বলাতে ওকে ওর বেডরুমে শুইয়ে দেয়। ওদের বাড়ি দেখে বোঝা যায় নিনিতা যথেষ্ট উচ্চ মধ্যবিত্ত পরিবারের। নিনিতার মা বলে, তুমি যা করলে বাবা, কি বলে যে ধন্যবাদ দেই। এভাবে বলবেন না আন্টি। ওর বাবা বাড়িতে নেই, নয়তো উনি গিয়ে নিয়ে আসতেন। তোমাকে কত ঝামেলায় ফেললাম বাবা, কিছু মনে করো না। আসলে এমনই, একটু অসুস্থ হলে একদম শরীর ছেড়ে দেয়। বাবার বড় আদরের মেয়ে কি না? কোনো ব্যাপার না, এটা আমাদের দায়িত্ব ছিল সবাইকে ঠিকঠাকভাবে ফিরিয়ে নিয়ে আসা। আমাকে যেতে হবে, আমি আসছি। আরে দেখো, যাবে মানে? একটু বসো, তোমার সাথে তো পরিচয় হলো না। তোমাদের তো নাস্তাও হয়নি, রাতেই বৃষ্টিতে এসেছো। না না, তার কোনো দরকার নেই, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে ভার্সিটির, আমাকে যেতে হবে। ওটা তো রিজার্ভ গাড়ি, তাই না? হ্যাঁ, ওটাকে বিদায় করতে হবে। নিনিতার জন্য সাথে নিয়ে এসেছি। ঠিক আছে, অল্প সময়ের জন্য বসো। তোমার নামটাও তো জানা হয়নি। সীমান্ত সাহারিয়ার ওদের টিম। টিম লিডার সীমান্ত।
হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? সেসব পরে বলছি। তুমি এতটা করলে আর আমি তোমাকে খালি মুখে যেতে দেবো? সেটা হবে না। ঠিক আছে, তাহলে আমি বাইরে গিয়ে গাড়ি বিদায় করে আসি। এসো, আবার চলে যেও না। সীমান্ত গাড়ি বিদায় করে ভেতরে এসে দেখে ভদ্র মহিলা বেশ কিছু খাবারের বন্দোবস্ত করেছে। উনি বলেন, এসো বসো। ও আজ আসবে শুনে সেই ভোরে খাবার বানিয়েছি। জানি এসেই বলবে খেতে দাও, কিন্তু দেখো কেমন অসুস্থ হয়ে পড়লো। সীমান্তকে খেতে না দেখে উনি খাবার এগিয়ে দেন। ওনাকে এত হয়ে কথা বলতে দেখে সীমান্ত একটু অপ্রস্তুত হয়ে বলে, নিনিতাকে কোনো ওষুধ বা কিছু, মানে ওর জ্বরটা নামানোর জন্য আর কি। আরে ও ঠিক হয়ে যাবে, তুমি ভেবো না। ওকে যদি এখনো ওষুধ দেই তবুও 2-3 দিনে সারবে না। দেখো আগামী 1 সপ্তাহ ভার্সিটিতে তো যাবেই না। কেন? ও এরকমই, বাপের বড় আদরের মেয়ে। ও, আপনি আমাকে কি করে চিনলেন বললেন না তো? তোমার কথা তো নীলা সবসময় বলে। আমার কথা? হ্যাঁ। বলেই উনি একটু থমকে যান। মনে হচ্ছে যেন এতক্ষণে উনি বুঝতে পেরেছেন যে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। আমার কথা বলে মানে? আমি তোর বন্ধুও না। সীমান্ত স্থিরভাবে বলতে থাকে। কিছুটা আমতা আমতা করে উনি বলে, হ্যাঁ জানি তো বন্ধু না, তবে ওই যে টিম লিডার তো, ওইসব বলতে থাকে সারাক্ষণ ভার্সিটির কথা। আবার ওর একটা বান্ধবী আছে না, মারিসা। হ্যাঁ হ্যাঁ, এসব বলে বাড়িতে এসে সারাক্ষণ, তাই তোমাকে চিনেছি। ও আচ্ছা। তা ওর বান্ধবী এলো না? আসতে চেয়েছিল, আমি বারণ করেছি। একে তো ভোরে নেমেছি, আবার ও অসুস্থ, একা 2টো মেয়ে, তাই আমি। ওকে এত বিবেচক দেখে উনি ওর দিকে তাকিয়ে হাসে আর পুরোটা সময় একরকম মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে, ঠিক যেভাবে পাত্রপক্ষ পাত্রীর দিকে তাকিয়ে থাকে, যেটা বোধগম্য হলে সীমান্ত খুবই ইতস্তত বোধ করে। তোমার বাড়িতে কে কে আছে? আমার মা, আমি আর বাবা। ও, নীলার আরো 2টো ভাই বোন আছে, কিন্তু ওরা ছোট। আমি তো শুনেছি তুমি নাকি ওদের ডিপার্টমেন্টের টপার। আসলে আন্টি, আমাকে না যেতে হবে, 8টা বেজে গেছে। ও হ্যাঁ, চলে যাবে। আচ্ছা আর আটকাবো না, তোমার মাকে আমার সালাম দিও। ঠিক আছে, তবে আমি তো বাড়িতে থাকি না। সে কি, একা থাকো এখানে? আহা, এখন থেকে এখানে চলে আসবে তোমার আন্টির কাছে। আর যদি পারো আমার মেয়েটাকে একটু পড়াশোনা দেখিয়ে দিও। এর মাথার ভিতর কিছু ঢোকে না, সারাদিন শুধু ঢিঙ্গি পিঙ্গি করে বেড়াই, আমার কথা একটুও শোনে না। তুমি একটু দেখিয়ে দিও তো, একটু যদি পড়াশোনা করে তাহলে। ঠিক আছে, এতক্ষণে বোঝা যাচ্ছে নিনিতা কেন এত কথা বলে, কেন এত চঞ্চল। আমি আসছি, ভালো থাকবেন। আর ওকে ভার্সিটিতে পাঠিয়ে দেবেন, খুব সম্ভবত 1 মাসের মধ্যেই ওদের ফাইনাল এক্সাম। সীমান্ত বেরিয়ে নিজের ফোনে কয়েকবার কাউকে একটা কল করে, তবে ও পাশ থেকে সেটা কেউ রিসিভ করে না। প্রায় দুপুরের পর মারিসার ঘুম ভাঙে। হালকা আকাশি রঙের পর্দাটা ঠেলে ঘরে ঠান্ডা হাওয়া ঢুকছে। বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। মাথা তুলে তাকাতে চাইলে বুঝতে পারে মাথা প্রচণ্ড ভার, চোখ মেলে যেন চাইতে পারছে না, তবুও উঠে বসে। প্রচণ্ড খিদেও পেয়েছে। কিছু একটা ভেবে বাইরে এসে পানি পান করে আর চোখে মুখে পানি ছিটে দেয়। কোনো একটা শব্দ শুনতে পাই, এরপর মূল দরজার ভিতর থেকে লক দেখে শব্দের উৎস খুঁজতে একটু একটু করে উপরের দিকে সিঁড়িতে পা বাড়ায়। রৌদ্রের ঘরের কাছে গিয়ে দরজাটা আটকানো দেখতে পায়। দরজার নবে হালকা মোচড় দিতে দরজা খুলে যায়। দরজাটা একটু খুলে মারিসা দেখে বিছানার আশেপাশে কাপড় ছড়ানো ছিটানো, ট্রাভেল ব্যাগগুলো এদিক সেদিক, আর বিছানায় রৌদ্র। পরনের ট্রাউজার উন্মুক্ত গায়ে বালিশে মুখ বুজে 2 হাত দুদিকে রেখে উপর হয়ে ঘুমোচ্ছে। মারিসা ওর দিকে তাকিয়ে থাকে। হঠাৎই সজোরে রৌদ্রের ফোন বেজে উঠলে মারিসা কেঁপে ওঠে। সম্ভবত এই ফোনের আওয়াজ কয়েকবার শুনেই মারিসা উপরে এসেছে। ফোনটা রিং হয়ে কেটে যাচ্ছে, অথচ রৌদ্রের বিন্দু মাত্র হেলদোল নেই। এত জোরে ফোন বাজছে, তবুও নড়চড়ে ফোনটা সাইলেন্ট অবধি করে না, একইভাবে ঘুমোচ্ছে। আবারও ফোন বেজে উঠলে এবার রৌদ্র মাথা উঁচু করে ওকে উঠতে দেখে মারিসা দৌড়ত নিচে ওর ঘরে চলে আসে। মনে মনে বলে, কার এত তারা এভাবে ফোন করছে, এতবার করে ফোন করছে, আর লাট সাহেবকে দেখো দিব্যি ঘুমোচ্ছে। বলে নিজের চুল এক হাতে চেপে ধরে। মাথা ব্যথাই যেন ছিঁড়ে যাচ্ছে। বালিশে মাথা দিতেই মারিসা আবারও ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 9:45টার দিকে মারিসার ঘুম ভাঙ্গে।
ক্লান্ত চোখে চারিদিকে দেখে অন্ধকার ঘনিয়ে এসেছে। বেলা ঠাউর করতে না পারে এদিক ওদিক তাকিয়ে দেওয়াল ঘড়িতে সময় দেখে নেয়। এরপর উঠে হাতে ঘুমো চোখে ফোনটা নিয়ে চার্জার লাগিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যায়, কারণ এই ব্যথা পানি ছাড়া কমবে না। ওয়াশরুমে গিয়ে ট্যাপ সারতে দেখে পানি নেই। মার্শের পর ঘুম ছুটে যায়। ট্যাপ ঘোরাতে ঘোরাতে নিজেই নিজেকে বলে, আরে উফ, আমার তো খেয়ালই নেই এখানে তো পানি আসে না, এখন কি করব? ধুর, ভালো লাগে না। প্রচণ্ড বিরক্ত হয়ে মার্শা বেরিয়ে আসে। বসার ঘরে এসে দেখে মেইন ডোর লাগানো, তবে লক করা না। যতদূর মনে পড়ে দুপুরে তার লক ছিল। একটু সন্দেহ হয়, মার্শা এক পা দু পা করে উপরে যায়, আর আগের মতো এই দরজা হালকা ধাক্কা দিতেই খুলে যায়। কিন্তু এবার ভেতরে কেউ নেই। বিছানা সহ সব আগের মতোই অগোছালো। যতবার মার্শা এই ঘরে এসেছে কখনোই ঘরটিকে এভাবে অগোছালো অবস্থায় পায়নি। মার্শা ভার মুখ করে ঘরের ভিতর প্রবেশ করে। ফোন পেয়েই বেরিয়ে গেছে, জিনিস গোছানোরও সময় পায়নি। এত তারা, এত ইম্পর্টেন্ট কল। তা আমার কি, পানির ট্যাপ ঠিক করে দিলে তো আমি আর উপরেও আসবো না। যাকে এখন ফাঁকা আছে, আমি শাওয়ারটা নিয়ে নিই। অ্যাটলিস্ট ওর সামনাসামনি তো আর হতে হবে না। এসব বলতে বলতে মার্শা নিচে এসে মেইন ডোর লক করে উপরে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। এরপর নিজের জন্য কিছু একটা খাবার বানিয়ে সোফায় বসে থাকে। এখনও ওসব থেকে বের হতে পারছে না মার্শা। সোফায় হাঁটু গুজে বসে টিভি চালিয়ে খাবার নাড়তে নাড়তে মার্শা আনমনে অন্যদিকে তাকিয়ে থাকে। বারবার মনে হতে থাকে, কেন বলতে গেলাম? সব যেমন ছিল তেমনই থাকতো। ও হয়তো ভাবছে আমি নিজের সুবিধার জন্য ওকে ইমপ্রেস করে অ্যাডভান্টেজ নিতে চাইছি। একতরফা ভালোবাসা কি সত্যি এত কষ্ট? তাহলে এই ভালোবাসা কি একতরফাই থেকে যাবে? কিন্তু এই সম্পর্কটা থেকে কি করে বের হব? ও যদি আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসে এই বাড়িতে, তখন কি করব আমি? আচ্ছা, যদি এমন হয় যে ইউকেতে ওর আগে থেকে 10-12টা ওয়ান নাইট স্ট্যান্ড রয়েছে, আর এইখানেও হয়তো আছে। ভাবতেই মার্শা সজোরে মাথা পাশাপাশি ঝাড়াতে ওঠে আর জোরে শ্বাস নিতে থাকে। কি সব ভাবছি, এই ওভার থিঙ্কিং আমাকে আরো পাগল করে ফেলবে। বলে ফ্ল্যাক্স থেকে মার্শা ঢকঢক করে পানি পান করে। ফ্ল্যাক্স হাতে নিয়ে আবার বিয়ে করে বলে, খুব ভুল যে ভাবছি তেমনটাও না। হি ইজ টু হ্যান্ডসাম, যে কোনো মেয়েই ওকে নিজের করে নিতে চাইবে। এমনটা তো হতেই পারে। তার আগেই আমি এবারে ছেড়ে চলে যাব, তাহলে আর আমাকে এসব কিছু দেখতে হবে না। এইসব আকাশ কুসুম ভাবতে ভাবতেই চোখ পড়ে বসার ঘরে ঝোলানো বড় দেয়াল ঘড়ির দিকে, যেখানে ছোট কাটা 12টায় ঠেকে আছে। স্ট্রেঞ্জ, এত রাত অথচ এখনো ফিরছে না। নিজের অজান্তেই মুখ থেকে কথাটা বেরিয়ে আসে। একই সময় ওর গতকালের কথা মনে পড়ে যায়। নিজেকে কপাল কুঁচকে সন্দেহ সুরে বলতে থাকে, আচ্ছা, কাল সবাই কাজ করে ফেরার পরেও তো এতটা সময় কোথায় ছিল? ওর তো কোনো কাজ বাকি থাকার কথা না, তাহলে ও ছিলটা কোথায় আর এখনই বা কোথায়? এর আগেও আমি দেখেছি ও প্রায় সন্ধ্যার পর বাইরে থাকে আর অনেক দেরিতে আসে। ও তো বাইরের দেশে ছিল, তাহলে এখানে কোথায় যায়, কার কাছে যায়? উফ মারিসা, আমি আবারও ওকে নিয়ে ভাবছি। ধুর, এখন থেকে শুধু ওকে নিয়েই ভাবছি। তখন থেকে কেন আমি ওকে আমার মন থেকে বের করতে পারছি না? মাথা যেন জেকে বসে আছে। আমি আর ওকে নিয়ে ভাববো না। অভিমানে পাল্লা যেন ভারী হতে থাকে মারিসার। খাবার খেতে খেতে নিজেকেই এসব বলতে থাকে মারিসা। এরপর দরজা অটো লক করে, কিন্তু ছিটকিনি আটকায় না, যেন রৌদ্র এলে ওর কাছে থাকা চাবিতে দরজা খুলতে পারে। কারণ মারিসা কোনোভাবেই আর রৌদ্রের সামনাসামনি হতে চাইছে না। এরপর নিজের ঘরে ঘুমোতে চলে যায়। মাথা ব্যথা যেন কমার নামই নিচ্ছে না। ভার্সিটি থেকে প্রায় আধা ঘন্টার রাস্তার একদম পশ্চিমে বলতে গেলে শহরের শেষ মাথায় একটি বিশালাকার নতলা ভবন দাঁড়িয়ে। যেহেতু ভার্সিটিটা শহরের প্রায় শেষের দিকে, তাই এদিকে আশেপাশের জায়গাও অনেকটা শুনশান। ভবনের আশেপাশে খুব একটা বাড়ি থাকলেও এত বড় ভবন সেখানে একটাই। রাত 9টা বেজে গেলেও সেখানে আশেপাশে ভার্সিটির অনেক ছেলেমেয়েকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। সরু পিচঢালার রাস্তা এখানে শেষ দিক থেকে শুরু হয়ে যতই এগিয়ে গিয়েছে ততই চওড়া হয়েছে। চারিদিকে বড় বড় ঘন গাছে ঢেকে আছে। 2-3টে দোকান কিংবা রেস্টুরেন্ট থাকলেও ভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েদের আনাগোনাই চোখে পড়ছে। 9তলা ভবনের 4তলার এক আলিশান অ্যাপার্টমেন্টের বেলকুনিতে দাঁড়িয়ে আছে সুদর্শন এক যুবক। পরনে কালো রঙের হাফ কোয়ার্টার
আর হাতা কাটা কালো টি শার্ট, চুলগুলো এলোমেলো। সে দুহাত মুঠ করে বেলকুনির ওপর রেখে দাঁড়িয়ে আছে, আর পাশেই আরও কিছু যুবকের হট্টগোল শুনতে পাওয়া যায়। বেলকুনির কাছে গ্লাসটা একদিকে চাপানো, ঠান্ডা হাওয়াতে যুবকের ঘন এলোমেলো চুলগুলো উঠছে। ভিতরে যে 4টে ছেলের শোলগোল শোনা যায়, যারা কিনা মারিসার ভার্সিটির প্রথম দিন ওর সাথে ঝামেলা করেছিল। তার মধ্যে যে ছেলেটি মারিসাকে মিস ক্যান্টিন বলে ডাকে, সে আরেকটি ছেলেকে ইশারাতে বেলকুনিতে দাঁড়িয়ে থাকা ছেলের দিকে দেখায় আর বলে, বুঝছো, গিয়ে দেখতো। কি রে, তখন থেকেই দাঁড়িয়ে আছিস সেখানে? ভেতরে চল, আমাদের সাথে তো আড্ডা দেওয়াই ভুলে গেছিস। তোরা যা, আসছি। কিরে ভাই, তুই তো আমাদের ভুলেই গেছিস। তোর মতো স্যাসরাকে কে ভুলতে পারে? তোকে যে একবার চিনেছে সে তোকে তার ইহজীবনে কোনোদিনও ভুলতে পারবে না। যা বলেছিস। মনে আছে মিস ক্যান্টিনের খাবার যে খেয়ে নিয়েছিল? হিরণ্য আসলেই একটা ছ্যাঁচড়া। বলেই ওরা 4 জন একসাথে হাসতে থাকে। আর সীমান্ত বাস্কেট বলটা দইদের হাত থেকে নিয়ে সরে এসে বেলকুনিতে রাখা কাউচে বসে পড়ে। নবাক হালকা কেশে সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, আপনারা কি জানেন ঠিক কোন রাতরানীর জন্য আমাদের দ্য গ্রেটেস্ট প্লে বয় এত অধৈর্য? সবাই আশ্চর্য হয়ে তাকায় আর একসাথে বলে, প্লে বয়। সীমান্ত ওদের কথাই বিন্দু মাত্র আগ্রহ না দিয়ে নিজের মতো বাস্কেটবল ট্যাপ করছিল। হিরণ্য বলে, নভাক, এসব অবাক করা কথা কি বলছিস? প্লে বয় মানে? সে তো বাস্কেটবল ছাড়া আর কোনো রাতরানীর মন নিয়ে খেলছে বলে তো আমার মনে হয় না। দ্যাটস ওয়াই আই সেড, যে খেলে সেই তো প্লেয়ার, হোক সেটা বাস্কেটবল বা কারো মন নিয়ে। নভাক নিজের কথা শেষ করার আগে সজোরে ছুঁড়ে আসা বাস্কেটবল ওর কাঁধে লাগে, যেটা সীমান্ত ওর দিকে ছুঁড়ে মেরেছে। ব্যথাতুর শব্দে ও নিজের কাঁধ ঘষতে থাকে আর বলে, হোয়াট ব্রো, আমি কি ভুল কিছু বলেছি? তখন থেকে ফালতু বকে যাচ্ছিস, আবার কথা বলছিস। সীমান্তের কণ্ঠ আগের মতোই ধীর শোনায়। তোদ বলটা আবার সীমান্তকে ব্যাক করলে সীমান্ত এক হাতে সেটা ক্যাচ করে। কেন? ওরা তো ঠিকই বলেছে। তুই বল, এই 4 বছরে যত মেয়ে তোর পিছনে ঘুরেছে ভাই, একটাও যদি আমি পেতাম ডিরেক্ট বিয়ে করে ফেলতাম। তুই তো এই বাস্কেটবল, স্টাডি, স্টুডেন্ট ক্লাব আর আর্কিটেক্ট ক্লাব ছাড়া কোনো দিকে তাকানোর সময়ই পাস না। সেই সীমান্তের হঠাৎ হলোটা কি? এক্স্যাক্টলি, এত উদাস কার কারণে? কে সেই রাতরানী যার জন্য আমাদের টপারের রাতের ঘুম হারাম? তোরা আসলে বদমাশ এক একটা। যে বলেছিল একদম ঠিকই চিনেছে তোদেরকে। ওর এই কথাটি অনেকটা হাটে হাড়ি ভাঙ্গার মতো শোনায়। বলা মাত্রই ওদেরকে আর কে পায়, সবগুলো জোট হয়ে একসঙ্গে বলে, আমরা বদমাইশ। আমাদেরকে বদমাইশ বলে কার এত সাহস? কে বলেছে তোকে? আর তুই কেন প্রতিবাদও করিসনি, উল্টো আমাদেরকে বলছিস? কেন? ঠিকই বলেছে যে বলেছে। আচ্ছা, কে বলেছে বলতো, একটু শুনি। কোনো ছেলে নাকি মেয়ে? কেন, কি করবি জেনে? মেয়ে হলে কিছু বলবো না, তবে ভাই যদি ছেলে হয় উদুম পেটাবো। আমাদেরকে বদমাইশ বলা? হ্যাঁ, কোনো মেয়েই বলেছে। তোদেরকে এভাবে বলার সাহস ওই একজনেরই আছে। কোন মেয়ে? তোর রাতরানী? হিরণ্য 2 ভুরু নাচিয়ে মজা করে বলে। সীমান্ত শীতল গলায় ঠোঁটের কোণে হেসে বলে, আমার রাতরানী। তাহলে তো তাকে কিছুই বলা যাবে না, তবে তার থেকে দূরে থাকার জন্য হলেও তো তাকে চিনতে হবে আমাদের। আমরা কি তাকে চিনি? এতটুকু তো বল ভাই, নয়তো আমার রাতে ঘুম আসবে না। সীমান্ত কিছু বলতে গেলে ওরা সবগুলো উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। সীমান্ত মাথা পাশে নেড়ে বলে, সেভাবে চিনিস না, কখনো কথাও হয়নি, তবে সময় হলেই চিনিয়ে দেব। আগে কিছু ঝামেলা আছে, সেগুলো মিটিয়ে নেই।